আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম হালকেনস্টাইন এইচএসসি একাডেমিকের পক্ষ থেকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, যেটা হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট। এই সামাজিক প্রেক্ষাপটের ভিতরে আজকের এই লেকচার অর্থাৎ প্রথম লেকচারে আমরা আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের যে ভাষা আন্দোলনটা হয়েছে 1952 সালে, সেই ভাষা আন্দোলনের গুরুত্ব। তাছাড়া আমরা আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের যে জাতীয়তাবাদের বিকাশ ধারা, সেই বিকাশ ধারাটা, এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যগুলো হয়েছিল, সেই বৈষম্যগুলো কিরকম হয়েছিল, কত পার্সেন্ট হয়েছিল, কত জন নিয়োগ ওই সাইডে হয়েছিল, কতজন নিয়োগ এই সাইডে হয়েছিল, অর্থাৎ কিরকমের বৈষম্য তারা আমাদের সাথে করছিল, সেই বৈষম্যগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। এই বৈষম্য হইতে পারে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, ভাই পড়তে আসলাম সোশিওলজি, আপনি দিয়ে আমার 1971-52 ইতিহাস পড়াইতেছেন, কাহিনী কি? আমি তো ইতিহাস পড়তে সোশিওলজিতে আসি নাই, বা আমি সোশিওলজি নেই নাই। ওটার জন্য তো আমার আলাদা পৌরনীতি আছে, আলাদা আমার ইতিহাস আছে, আলাদা আমার ইসলামিক ইতিহাস আছে। এটার জন্য আমি সোশিওলজিতে কেন পড়বো? বেসিক্যালি ওই পড়াই এখানে পড়তে হইতেছে, কিন্তু এখানে তোমাকে আলাদাভাবে জানতে হবে, বা ওই পড়াই তুমি যদি চাও এখানে কাজে লাগাইতে পারো। কারণ হচ্ছে এই যে ইতিহাসটা আছে, সেই ঐতিহাসিক ধারাটা কিন্তু বর্তমানে আমাদের সমাজকে গঠন করতে সহায়তা করছে, রাইট? কিভাবে ভাই? আপনার প্রশ্ন প্রশ্ন জাগতে পারে তোমাদের মধ্যে, কিভাবে ভাই? মনে করো 1971 সালে যুদ্ধ হয়েছে, তাদের মধ্যে যে দেশপ্রেম চেতনা ছিল, সেই দেশপ্রেম চেতনা জেনারেশন থেকে জেনারেশন পার হয়ে, মনে করো আমার দাদা বা নানা মুক্তিযুদ্ধ করছে, তারপর থেকে আমার বাবা, তারপর থেকে হচ্ছে আমি, আমার জেনারেশন, বা মনে করো তুমি বা তোমার চেয়েও ছোট কেউ। এই যে তোমার জেনারেশন বাই জেনারেশন যে দেশপ্রেমটা পাস হচ্ছে, এই যে তোমরা মনে করো 2024 সালে যে আমরা জুলাই বিপ্লব করলাম, রাইট? এই 2024 সালের জুলাই বিপ্লবের তাৎপর্যটা আসছে থেকে, বা এই যে দেশপ্রেমের চেতনা এটা আসছে থেকে, যে না আমার দেশে একটা সংস্কার করা উচিত, না আমার দেশটা ভালো থাকুক এটা আমি চাই, না আমার দেশের জন্য আগে আমাকে ভাবা উচিত, আমি বুলেট খাইলে খাইছি সমস্যা নেই। এই সেম চিন্তাধারা কিন্তু এই 1971 থেকে আসছে। অর্থাৎ সেই 1971-এর পার্সপেক্টিভ থেকে বা 1971-এর দৃষ্টিকোণ থেকে তুমি 2024-এর দৃষ্টিকোণ পর্যন্ত কিন্তু তুমি একই লেন্সে দেখতে পারো। এবং এই যে লেন্সে দেখা এবং দুইটার মধ্যে তুলনা করা, দুইটার মধ্যে জানা, দুইটার মধ্যে বোঝা, সেখানকার সেই সময় পরিবেশ বা পরিবার ব্যবস্থা, বর্তমান সময়ের পরিবার ব্যবস্থা, সেই সময় রাজনৈতিক ব্যবস্থা, বর্তমান সময়ের রাজনৈতিক ব্যবস্থা, দুইটাই কিন্তু সমাজে হয়েছে। এই যে তুলনাটা করার জন্যই মূলত তোমাকে এই চ্যাপ্টারটা জানতে হবে, এই চ্যাপ্টারটা সম্পর্কে শিখতে হবে, ঠিক আছে? এবং মোটামুটি ভাবে একটা ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিছি, যাদের আসো ভিতরে যাই, দেখি কি বলা হয়েছে। প্রথমে কি দেখতেছি? প্রথমে দেখতেছি একটা ছবি, যেখানের মধ্যে হচ্ছে আমাদের দেশের যারা লড়াকু বীর সৈনিক ছিলেন, সেই সময়ের সেই লড়াকু বীর সৈনিকরা মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতেছিল। এবং এই পাশে আমরা প্রথমে একটা ভূমিকার মতো পাই। ভূমিকার মধ্যে কি, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিস্তৃত আমাদের এই বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের তোমার শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানো হয়েছে যে আমাদের এই বাংলাদেশের পরিধিটা কতটুকু। একদম শুরুর পয়েন্ট কোনটা? টেকনাফ, সরি, হ্যাঁ টেকনাফ। শেষ পয়েন্ট কোনটা? তেতুলিয়া। বা তুমি উল্টাটাও চিন্তা করতে পারো, উত্তরবঙ্গে তেতুলিয়া, দক্ষিণবঙ্গে টেকনাফ আর কি। এবং এই জায়গার মধ্যে সর্বপ্রথম আমাদের জাতীয়তাবাদের শুরুটা হয় কোথেকে? জাতীয়তাবাদের শুরু যদি তুমি চিন্তা করতে চাও, সেই মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ সব পড়ায় ফেলতে পারো। কিন্তু এত কিছু কি আমাদের দরকার আছে? না, এত আগে না যাই, ইভেন মুঘল বংশ পর্যন্ত আমাদের দরকার নেই। আমরা জানার চেষ্টা করব নবাবী আমল থেকে, অর্থাৎ আমাদের যে সিরাজউদ্দৌলা ছিলেন তার থেকে। এই সিরাজউদ্দৌলার যখন পতন হয়, তখন কাদের হাত ধরে পতন হয়? ব্রিটিশদের হাত ধরে। এবং ব্রিটিশদের হাত ধরে যখন পতন হয়, তার কিসের কারণে? বিশ্বাসঘাতকতার কারণে। বর্তমান সময় কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা দেখতে পাই, অর্থাৎ সোশিওলজি সেই সময় ধারণাকে বর্তমান সময়ের ধারণার সাথে একটা মেলানোর চেষ্টা করতেছে। তারপরে অলমোস্ট 200 বছর, টু বি ভেরি স্পেসিফিক 190 বছর পর্যন্ত কিন্তু আমরা কি করি? আমরা হচ্ছে পরাধীন ছিলাম। কাদের আন্ডারে পরাধীন ছিলাম? আমরা ব্রিটিশদের আন্ডারে পরাধীন ছিলাম। এবং তার পরবর্তীতে আমরা 190 বছর পার হয়, আমরা তোমার স্বাধীনতা আন্দোলন করি। 1947 সালে আইসা অগাস্ট মাসে, 1947 সালের অগাস্ট মাসে 15ই আগস্ট ভারত স্বাধীন হয় এবং 16ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। এই পাকিস্তানের আবার দুইটা পর্যায় থাকে, একটা হচ্ছে তোমার পূর্ব পাকিস্তান, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ, আরটা থাকে হচ্ছে পশ্চিম পাকিস্তান, যেটা হচ্ছে বর্তমানের অ্যাকচুয়াল পাকিস্তান। এবং এই জায়গার মধ্যে যে তোমার স্বাধীনতা হয়, স্বাধীনতার মধ্যে লাহোর প্রস্তাব থেকে শুরু করে 1940 সালের লাহোর প্রস্তাব, বা 1935 সালের ভারত স্বাধীনতা আইন বা ভারত শাসন আইন, হ্যাঁ, 1935 সালের ভারত শাসন আইন, 1940 সালের লাহোর প্রস্তাব, এই সকল কিছুর মধ্যে উল্লেখ করা থাকে যেটা প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকবে। প্রাদেশিক স্বায়ত্তশাসন কি? হ্যাঁ ঠিক আছে, তুমি কিছু কিছু বিষয়ের উপর নিয়ন্ত্রণ করবা, যেমন হচ্ছে বহির্বিশ্ব শত্রুরা আমাদের দেশে আক্রমণ করলে তুমি ঠেক দিতে আসবা, কিন্তু আমার দেশ কিভাবে চলবে সেটা সম্পূর্ণরূপে আমি নির্ধারণ করব।
কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী বা পাকিস্তানি যে সেই সময়ের রাজনীতিবিদরা ছিলেন তারা মনে করছে দূর কি এর পায় ওদেরকে স্বায়ত্তশাসন দিব, স্বায়ত্তশাসন দিব না ওদেরকে। এই চিন্তা ভাবনা করে তারা আমাদের উপর পুনরায় একটা ঔপনিবেশিক শাসন শুরু করে, যেটা হচ্ছে আমরা এককালে ব্রিটিশরা আমাদের উপর করে আসছিল। অর্থাৎ আমাদের থেকে শুধু তারা নিয়ে যেত, কাঁচামাল নিয়ে যেত, বাইরে এক্সপোর্ট করতে যা টাকা আসতো তা আবার পশ্চিম পাকিস্তানে ঢুকাই দিত। অর্থাৎ আমাদের দেশের মানুষ ব্রিটিশ আমলেও শূন্য ছিল, পাকিস্তান আমলেও শূন্য থাকে। এবং যার পরে তারা চিন্তা করে না 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 এভাবে তো চলে না, এভাবে তো চলে না। এর মধ্যে আবার তারা ভাষা নিয়ে লাড়াচাড়া দিচ্ছে। সরি ফর মাই ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু একটু ইনফর্মালি বললে হয় কি তুমি বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে? এরপরে মনে করো তারা ভাষা নিয়ে লাড়াচাড়া দিচ্ছে, তারা বলতেছে যে না 56%, আমি একটু স্পেসিফিক বলি, 56.4% মানুষের ভাষা ছিল হচ্ছে আমার বাংলা, এবং ওই জায়গায় 3.26%-এর মানুষের ভাষা ছিল উর্দু। তারপরে মনে করো 56% মানুষের ভাষা হয়েছে, তো কি হয়েছে 3 পয়েন্ট মানুষের মানে 3-এর একটু বেশি আর কি, এই কম সংখ্যক মানুষের ভাষাকে আমি এত বিশাল জনগোষ্ঠীর উপর চাপাই দিব। এই চিন্তাধারা যখন তারা আসা শুরু করলো, বাঙালি জনগোষ্ঠী চিন্তা করলো ড্যাম এভাবে তো চলে না, কি করা যায়, আমাদের হচ্ছে নিজেদের একটা সংস্কৃতি লাগবে, নিজেদের একটা ভাষা লাগবে, নিজেদের একটা স্বাধীনতা লাগবে। আমার নিজেদের টাকা, নিজেদের কাঁচামাল আমরা যেভাবেই পারি নিজেদের কাছে রাখবো। এবং যার দরুন তারা পরবর্তীতে কি করলো, স্বাধীনতার আন্দোলন শুরু করলো। এবং সেই স্বাধীনতার আন্দোলন কিন্তু বর্তমান বাংলাদেশের সমাজ বিকাশে বা সমাজের যে বিকাশ ধারা বা জাতীয়তা বোধ বা মনে করো দেশপ্রেম, এই সকল কিছুতে বর্তমান সময়ের সাথে তুমি তুলনা করতে পারো। দুটাকে রিলেট করবা, যে 24-এর আন্দোলন, 1971-এর আন্দোলন। 1971-এ যা হয়েছে তার প্রতিফলন কিন্তু 24-এ আমরা দেখতে পেয়েছি। 1971-এ যা হয়েছে তা দিয়ে কিন্তু আমরা বর্তমান সমাজকে পরিচালনা করতে পারছি, এবং যেই কারণে তোমরা সোশিওলজির মধ্যে এই বিষয়গুলো আনবা। এতক্ষণ আমি যা যা বলছি তার পুরাটাই প্যারার মধ্যে ছিল। এই যে সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় 190 বছর কাটে ব্রিটিশদের উপনিবেশিক শাসন শোষণে, 200 বছর টু বি ভেরি স্পেসিফিক, 190 বছর। এবং তার পরবর্তীতে মানুষ যখন মুক্ত হয় তখন 1947 সালের অগাস্ট মাসে, কবে, 1947 সালের অগাস্ট মাসে 15 আগস্ট ভারত স্বাধীন হয়, এবং 16 আগস্ট হচ্ছে পাকিস্তান স্বাধীন হয়। আমাদের ভারতীয় উপমহাদেশের জনগণ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন থেকে নিজেদেরকে মুক্ত করে দুটি পৃথক রাষ্ট্র গঠন করে, এর একটি পাকিস্তান এবং অন্যটি ভারত। এবং পাকিস্তানের পশ্চিমাঞ্চলে পশ্চিমা শাসক গোষ্ঠী দেশের এই অঞ্চলকে উপনিবেশের মতো ব্যবহার, এই এতটুকু হচ্ছে মেইন কনসেপ্ট, যে এই উপনিবেশের মতো ব্যবহার। এবং যখন তারা করা শুরু করে, আমার দেশের মানুষ দেখতেছি যে স্বাধীন হয়েও তো আমার লাভ হয়নি, আমি তো সেই উপনিবেশিক ছিলাম, শাসন শোষণের শিকার হইতাম, এই জায়গায় সেম শাসন শোষণের শিকার হচ্ছি। যার পরবর্তীতে তারা কি করে, স্বাধীনতার আন্দোলনের ডাক দেয় আর কি। এবং এই স্বাধীনতার আন্দোলনের মূলত শুরুটা হয় হচ্ছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। কেন ভাই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কেন? কারণ পাকিস্তানি হানাদার জনগোষ্ঠী, যেটা বললাম আমি, যে 56% মানুষের মুখের ভাষাকে তারা কেড়ে নিতে চেয়েছিল, তাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল মাত্র 3% মানুষের জনগণের ভাষাকে। যার কারণে এই ভাষাকে কেন্দ্র করে পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হিসেবে বা একমাত্র জাতি হিসেবে জীবন দেয় হচ্ছে আমাদের এই বাঙালি জনগোষ্ঠী। এবং পরবর্তীতে কি হয়, পরবর্তীতে হচ্ছে এই ভাষা আন্দোলন থেকে শুরু করে, এই ভাষা আন্দোলন কবে হয়, এই ভাষা আন্দোলন হয় হচ্ছে 1952 সালের দিকে। যদিও এটার বীজ 1947-এর পর থেকে শুরু হয়েছিল, যেমন 1948 সালের মার্চ মাসে জেনারেল ইয়াহিয়া খান বলছিল উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই বিষয়গুলো আমরা ভিতরে যখন বিস্তারিত পড়বো তখন আস্তে আস্তে আলোচনা করব। তারপর 1952 আসে, 1952-এর পর 54 নির্বাচন আসে, যুক্তফ্রন্টের নির্বাচন। 1954 নির্বাচন থেকে কি হয়, পরবর্তীতে আমরা 1966-এর মনে করো আমরা 6 দফা আন্দোলন দেখতে পাই। তারপর হচ্ছে 1969-এর গণঅভ্যুত্থান দেখতে পাই, 1970-এর নির্বাচন দেখতে পাই, আলটিমেটলি 1971-এর আমরা মুক্তিযুদ্ধ দেখতে পাই, যা হচ্ছে পরবর্তীতে আমাদেরকে নিজেদেরকে স্বাধীন করে তুলতে সহায়তা করে। ওকে, অর্থাৎ এই যে একটা বিকাশ ধারা, এই পুরা বিকাশ ধারার শুরুটা কোত্থেকে হয়েছিল, এই পুরা বিকাশ ধারার শুরুটা কিন্তু হয়েছিল 1952-এর ভাষা আন্দোলনের কারণে। এবং এই কারণে হচ্ছে মূলত আমরা এই ভাষা আন্দোলনের গুরুত্বটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যেখানে কি বলা হয়েছে। এখান থেকে সৃজনশীল আসতে পারে কিভাবে, আমি তোমাকে বলি। যে তোমাকে সৃজনশীল মনে করো একটা উদ্দীপক দিবে, যেটা হচ্ছে তোমার ভাষা আন্দোলনকে নির্দেশ করে। এবং মনে করো যে কথার কথা যে তায়েফ, আমি তোমাদের তায়েফ ভাই, যে তায়েফ সে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল নিবেদন করে, তার মুখে থাকে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আব্দুল গাফফার চৌধুরীর লেখা এবং আলতাফ মাহমুদের সুর করা। তো এই যে তোমার গানটা আছে, এটা মনে করো একটা উদ্দীপক। তোমাকে বলা হবে যে উক্ত যে আন্দোলনের কারণে তায়েফ যে শ্রদ্ধা নিবেদন করে, সেই উক্ত আন্দোলনের গুরুত্ব সমূহ উল্লেখ করো। গ মার্কে তোমাকে বলে দিল। ঘ মার্কে তোমাকে বলতে পারে যে উক্ত যে আন্দোলনটা আছে, সেই উক্ত আন্দোলন অর্থাৎ তায়েফ যে গান গাচ্ছে, সেই গানের যে প্রেক্ষিটা বা তোমার প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাকে তুমি বিশ্লেষণ করো এবং
বুঝাও যে এই উক্ত আন্দোলনের কারণেই মূলত আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ঘরমাকে বলতেই পারে। তখন তুমি গুরুত্বগুলো উল্লেখ করবে এবং পরবর্তীতে এখান থেকে তোমার এই পুরো টাইম লাইনটা উল্লেখ করবে, 52, 54, 66, 69, 70, 71। ঠিক আছে? অর্থাৎ উদ্দীপক কিভাবে আসতে পারে সেটাও আমি তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলাম। আসো ভিতরে যাই, কি বলা হয়েছে। 1952 সালের মহান ভাষা আন্দোলন ছিল বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন। অর্থাৎ বাঙালির যে সাংস্কৃতিক চেতনা ছিল, সেই সাংস্কৃতিক চেতনার একটা স্বাধিকার আন্দোলন ছিল এই 1952 সালের ভাষা আন্দোলন। এটা শুরু হওয়ার পিছনে তোমার একটা কারণ বলি। আমরা যখন বৈষম্য পড়বো তখন আমরা জানবো, যে স্পয়লার দিয়ে দিচ্ছি তোমাদের কারণে বুঝার সুবিধার্থে, যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনছি, রাইট? রবীন্দ্রনাথ ঠাকুর উনি কি ছিলেন? একজন হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন, একজন সনাতন ধর্মের লোক ছিলেন। এই যে হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ার কারণে পাকিস্তানের যে বেতার ছিল, সেই বেতারের মধ্যে তার গান বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এরপরে কাজী নজরুল ইসলাম তার যে গানগুলা লিখছিল, সে বেটা মুসলমান দেখা খ্রিস্টা বাইচা গেছে, কিন্তু ধরাটা খেয়েছে কোন জায়গায়? কাজী নজরুল ইসলাম কিন্তু বেশ শ্যামা সঙ্গীত লিখছিল। অর্থাৎ তার যেসব রচনার মধ্যে হিন্দুত্ববাদী ওয়ার্ড আছে বা হিন্দুত্ববাদী শব্দ আছে, পাকিস্তানি হানাদার বাহিনী সেগুলো ব্যান করে দিছিল। অর্থাৎ আমাদের সংস্কৃতির উপর সরাসরি একটা আঘাত আনছিল এই পাকিস্তানি হানাদার বাহিনী। এবং সেই সংস্কৃতির আঘাত হানার সর্বপ্রথম আঘাত আনছিল তারা কোথায়? এই ভাষা আন্দোলনে, বা মানে ভাষার মধ্যে আর কি। এবং এই ভাষা আন্দোলনটা হচ্ছে এই যে সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন বা সাংস্কৃতিক যে স্বাধীনতার চেতনা, সেই সাংস্কৃতিক স্বাধীনতার একটা প্রতিফলন কি? সর্বপ্রথম প্রতিফলন হচ্ছে আমাদের এই 1952 সালের ভাষা আন্দোলন। পরবর্তীতে দেখি কি, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। কবে গঠিত হয় এটা? 1948 সালের এপ্রিল মাসে। ঠিক আছে? এই 1948 সালের এপ্রিল মাসে, মানে 1948 সালটা মনে রাখো, মাসটা তুমি মনে রাখাটা উচিত, কারণ হচ্ছে তোমার মাঝে মধ্যে এমসিকিউতে আসে এই প্রশ্নটা। কবে আসে, কিসে আসে? এমসিকিউতে মাঝে মধ্যে আসে। এই 1947 সালের 48 সালের মার্চ মাসে যে এইটা যে প্রতিষ্ঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই থাকে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্থাপন করা এবং উর্দু যাতে এই মেজরিটি অফ দ্য মানুষের উপর, মানে মেজরিটি যে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ বাংলায় বললে এই সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর যাতে উর্দুকে চাপিয়ে দেওয়া না হয়। ওকে, এরপর পরবর্তীকালে এই আন্দোলন অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনেরও জন্ম দেয়। কিভাবে? ওই যে তোমাকে টাইমলাইনটা আমি বলছিলাম একটু আগে, যে 54, 66, 69, 70, 71। পরবর্তীতে এটা একটা রাজনৈতিক আন্দোলন এবং অর্থনৈতিক আন্দোলনেও রূপ নেয়, এবং যার পরিপ্রেক্ষিতে বাঙালি জাতীয়তা স্বাধিকারের আন্দোলনের উদ্বুদ্ধ হয়। অর্থাৎ জাতীয়তাবাদী যে চেতনা আছে, সেই জাতীয়তাবাদী চেতনার বিকাশের যে অঙ্কুরিত বীজ বা যে শুরুটা, সেই শুরুটা হয় হচ্ছে আমাদের এই 1952 সালের ভাষা আন্দোলনের দ্বারাই। আর সে পথ ধরে তাদের উত্তরণ ঘটে স্বাধীনতা সংগ্রামে, জন্ম হয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। এই যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেটা হচ্ছে 1971 সালে আমরা পাই, এবং তার বীজটা কোত্থেকে আসে? তার বীজ আসে হচ্ছে আমাদের এই 1952 সাল থেকে। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার এই ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, মাতৃভাষার প্রতি মমত্ব ও দায়িত্ববোধের প্রকৃত নিদর্শনের প্রতি সম্মান ও স্বীকৃতি জানাতে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। কত সালে ঘোষণা করে? কত সালে ঘোষণা করে ইউনেস্কো? 1999 সালে। এই সালটা একটু মাথায় রেখো, ঠিক আছে? এই 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের জন্যই স্মরণীয় বরণীয় দিন নয়, এটি এখন বিশ্ব সম্প্রদায়ের জন্য মর্যাদার দিন। অর্থাৎ এই 21শে ফেব্রুয়ারি পাকিস্তানও পালন করে, এই 21শে ফেব্রুয়ারি ইন্ডিয়াও পালন করে, এই 21শে ফেব্রুয়ারি আমেরিকাও পালন করে। অর্থাৎ বিশ্বের বুকে বাংলা ভাষার যে মর্যাদা আছে, সেই বাংলা ভাষার মর্যাদা সমুন্নত হয় হচ্ছে এই ইউনেস্কো যখন এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। অর্থাৎ আমাদের ভাষার জন্য যে রফিক, জব্বার, সালাম এরা জীবন ত্যাগ করছিল, তাদের সেই জীবন ত্যাগকেই সার্থক রূপে আমরা বর্তমানে প্রতিষ্ঠিত করতে পারছি। ওকে, এরপর ভারতবর্ষের রাষ্ট্রযন্ত্রে মুঘল আমলে ফার্সি, ব্রিটিশ আমলে ইংরেজ এবং তারই ধারাবাহিকতায় পাকিস্তান আমলে উর্দুকে প্রতিষ্ঠা করার প্রয়াস শুরু হয়। অর্থাৎ এখানে আমরা প্রথম দিনের মধ্যে একটা ভয়াবহ কথা পাচ্ছি। কি ভয়াবহ কথা? যেই আসতেছে সেই হচ্ছে নিজের ভাষাকে বা নিজের সংস্কৃতিকে আমাদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ আমাদের নিজেদের মতো কোনো মতামত, নিজেদের কোনো কথা, তার কোনো গুরুত্বই ছিল না একদম শুরু থেকেই। ফরাসিরা আসছে, ওকে তুমি ফ্রেঞ্চ শিখবা, ইংরেজরা আসছে, ওকে তুমি ইংলিশ শিখবা, তারপর পাকিস্তানিরা আসছে, ওকে তুমি উর্দু শিখবা। অর্থাৎ যাই আসতেছে তাই শিখতে হবে, এমন একটা কথা। অর্থাৎ সব তরকারির আলু আমরা হয়ে যাই, মানে গেছিলাম কাইন্ড অফ।
তো পরবর্তীতে বাংলার মানুষজন এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ করে। আর সেই থেকেই বাঙালি জাতির চিন্তা চেতনায় নিজেদের অস্তিত্ব রক্ষার বিষয়টি, অর্থাৎ নিজেদের অস্তিত্ব রক্ষার বিষয় যখন সামনে আসে তার দরুনই তারা মূলত ভাষা আন্দোলনের সূচনা করে। মহান ভাষা আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন ও এর কার্যক্রমের মূল সুর বা মূল বাণী ছিল বা দাবি ছিল বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠা। অর্থাৎ একটু আগে আমরা যে প্রতিষ্ঠানটা পড়ছিলাম, যেটা 1948 সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছিল, কি সেই প্রতিষ্ঠানটার নাম আসো পিছে যাই, এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তার মূল বাণী কি ছিল? বাংলা ভাষার একটা রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠা করা। শুধুমাত্র মানুষের মুখে মুখে না, কাগজে কলমে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে যাতে এই ভাষাটা মর্যাদা পায়, সেই প্রচেষ্টাই ছিল হচ্ছে এই সংগঠনের মূল উদ্দেশ্য। কেননা বাংলা ভাষার যথাযথ স্বীকৃতি ব্যতীত অন্য কোনো ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রয়াসের মূল উদ্দেশ্যই হবে বাংলা ভাষাভাষী জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন, এবং এটি বাঙালি জাতির জাতাভিমানের প্রতি প্রকাশ্য আঘাত। জাতাভিমান মানে কি? প্রশ্ন জাগতে পারে তোমার, ভাই জাতাভিমান কি? জাতাভিমান হচ্ছে জাতীয়তাবাদী যে চেতনা, সেই জাতীয়তাবাদী চেতনা, ঠিক আছে? অভিমান করি না আমরা, অভিমান কোত্থেকে আসে? অভিমান আসে হচ্ছে মান সম্মান থেকে। এই মান সম্মানে যখন আঘাত লাগে তখনই আমরা মূলত অভিমান করি। পুরো জাতি যখন অভিমানে আঘাত লাগে, অর্থাৎ পুরো জাতির যখন যে চেতনা আছে সেই চেতনার মধ্যে যখন আঘাত লাগে, সেটাকে আমরা বলতেছি জাতাভিমান। এবং এই জাতাভিমানের প্রতি প্রকাশ্য আঘাতই কি? প্রকাশ্য আঘাত হচ্ছে উর্দুকে বাংলার উপর চাপিয়ে দেয়া, অর্থাৎ বাংলা যে মেজরিটি অফ দ্য জনগোষ্ঠী আছে সেই মেজরিটি অফ দ্য জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেয়া। এটি মেনে নেওয়া মানে বাঙালির স্বাধিকার চেতনার মর্মমূলে কুঠারাঘাত এবং পক্ষান্তরে আবহমান কালের সেই পরাধীন পরিবেশের বসবাস। বা ভাষা আন্দোলনের সৈনিকেরা সমগ্র দেশবাসীকে এই সত্যটি উপলব্ধি করাতে সক্ষম হয়েছিলেন। ফলে 47-এর ভারত বিভাগ ও ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভের পর পাকিস্তান নামক রাষ্ট্রের মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নে পূর্ব বাংলার বাঙালিরা সঙ্গত কারণেই সোচ্চার হয়ে ওঠে, যার ফলশ্রুতি স্বরূপ আমাদের যারা বাংলা ভাষায় বিশেষজ্ঞ ছিলেন, কারা কারা? মনে করো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ, বা হচ্ছে ডক্টর এনামুল হক, তারপর হচ্ছে মনে করো এই যে তোমার যারা বাংলা ভাষা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করেছিল, হ্যাঁ, বর্তমান সময় তুমি চিন্তা করো হায়াত মাহমুদ, এই লোকগুলো হচ্ছে সেই সময় সবচেয়ে বেশি সোচ্চার হয়ে ওঠে যে না, বাংলার মর্যাদা আমার রাখা লাগবেই লাগবে। ওকে, বেশ কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে এর প্রতিবাদ জানান। তারা কি লিখেন? মূলত প্রবন্ধ লিখে এর প্রতিবাদ জানান। এবং 1948 সালে কি হয়েছিল? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবং 1947 সালে, তারও এক বছর আগে, অর্থাৎ 1947 সালের 2 সেপ্টেম্বর, তারিখটিটা মনে রাখো, 2 সেপ্টেম্বর 1947 সালে ঢাকা ইউনিভার্সিটি পদার্থ বিজ্ঞানের একজন অধ্যাপকের দ্বারা প্রতিষ্ঠিত হয় তমুদ্দুন মজলিস নামের একটা সংগঠন। কোথায়? আমরা একটু পরেই পাবো। এই যে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। অধ্যাপকের নাম কি? অধ্যাপক আবুল কাশেম। এই জায়গাটা কিন্তু, এই লাইনটা কিন্তু তোমার এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য 3 স্টার দিয়ে রাখো এটা, যে অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 1947 সালের 2 আগস্ট প্রতিষ্ঠিত হয় তমুদ্দুন মজলিস নামের একটা সংগঠন। এবং এই তমুদ্দুন মজলিস নামের যে সংগঠনটা আছে, সেই সংগঠনটা মূলত পরবর্তীতে আমাদের যে রাষ্ট্রভাষা বাংলার যে দাবি, সেই দাবি প্রতিষ্ঠার মধ্যে একটা অগ্রণী ভূমিকা পালন করে। এবং এটি ছিল প্রথম সাংস্কৃতিক সংগঠন ভাষা আন্দোলন ভিত্তিক, অর্থাৎ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যত রকমের কার্যক্রম করা যায়, মনে করো দেশাত্মবোধক গান রচনা করা, বা হচ্ছে মনে করো একটা র্যালি বের করা, বা হচ্ছে প্লাটুন বা প্ল্যাকার্ড যেগুলোকে আমরা বলতেছি, সেই প্ল্যাকার্ড বানানো, বা হচ্ছে তোমার মনে করো রেডিওতে সেই সময় পডকাস্ট আর কি, যেটাকে আমরা বলি রেডিও যে প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামগুলো পরিচালনা করা, এই কাজগুলো করতে হচ্ছে আমাদের সেই তমুদ্দুন মজলিস। এরপর এই সংগঠনের উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামক একটা গ্রন্থ প্রকাশিত হয়। এটাকে একটু 3 স্টার দিয়ে রাখো, আমি তোমাদেরকে একটা 3 স্টার দিয়ে রাখি, ঠিক আছে? পাকিস্তানের রাষ্ট্রভাষা কি বাংলা হবে নাকি পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, এই মর্মে বা এই প্রবন্ধ শিরোনামে একটা গ্রন্থ প্রকাশ করে তমুদ্দুন মজলিস। এবং সেইটার মধ্যে তারা বিস্তারিতভাবে বুঝায় কেন রাষ্ট্রভাষা হিসেবে বাংলায় বেশি যৌক্তিক দাবিদার হিসেবে ভূমিকা রাখে। এরপর 1948 সালের মার্চ মাসে, এই যে এখানে একটু তাকাও, 1948 সালের মার্চ মাসে জিন্নার উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই উক্তিটি করছিল সে কোথায়? প্রথমত ঢাকা কি বলে ওটাকে, রেসকোর্স ময়দান যেটাকে আমরা বলি, সেই রেসকোর্স ময়দানে, এবং পরবর্তীতে 24শে মার্চ মাসে কিন্তু দুইটা, 21শে মার্চ করছিল রেসকোর্স ময়দানে, 24শে মার্চ করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সমাবর্তনে।
এবং সেই সমাবর্তনের সময় সে একই কথা বলছিল যে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দু এবং শুধুমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এবং সেই সময় যারা উপস্থিত ছাত্র জনতা ছিলেন সেই ছাত্র জনতা না 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 না, নো 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 বলে চিৎকার করে ওঠে এবং তারা প্রতিবাদ জানায় যে না, তোমার যে দাবি বা তোমার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা বাস্তবায়ন হইতে দিব না, তোমার সেই ইচ্ছাকে আমরা পূরণ হইতে দিব না। অর্থাৎ সেই সময়ের মধ্যে থেকেই মানুষের ভিতরে একটা চেতনা জাগে যে ভাই, আমার ভাষা বাংলা, এই বাংলা ভাষাকে আমি ভালোবাসি, সেই বাংলা ভাষাকে যে ভালোবাসা আছে সেই ভালোবাসাকে রেখে আমি কিভাবে অন্য একটা ভাষাকে আমার উপর তুমি চাপিয়ে দিতে চাও। এবং এইরকম একটা প্রস্তাব তারা পাকিস্তানি যে সরকার ছিল সেই সময় পাকিস্তানি শাসক গোষ্ঠী দিয়েছিল যে বাংলা ভাষাকে ইসলামিকীকরণ, যে বাংলা ভাষাকে কিভাবে ইসলামিকীকরণ করব। এখন মনে করো তুমি মেসেঞ্জারে টাইপ করো না যে আমি ভালো আছি, আমি ভালো আছি, এই যে তুমি আমি ভালো আছি এটা কি বাংলাকেই টাইপ করতেছো বা বাংলাকেই বোঝাচ্ছ, জাস্ট ওয়ার্ডগুলো ইউজ করো ইংলিশে। পাকিস্তানি সরকার বলছিল আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বাংলায় রাখবা, আচ্ছা ঠিক আছে, বাংলাকে ইসলামিকীকরণ কিভাবে করা যায়, বাংলা ভাষার যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে তুমি শুধু উর্দুতে লিখবা বা আরবিতে লিখবা। ফার্সিতে লেখার মেইনলি তারা প্রস্তাব করছিল, পরবর্তীতে উর্দু এবং আরবির কথা তারা বলে যে তুমি শুধুমাত্র এই বাংলাকে উর্দুতে লিখবা। এবং সেই সময় বাঙালির যে শাসক গোষ্ঠী ছিলেন বা বাংলাদেশের যারা বাংলা ভাষার পক্ষে কথা বলতেছিল তারা সেটাকে মেনে নেয়নি। ঠিক আছে, এরপরে দেখি কি বলা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশিদের স্বকীয়তা বিকাশে বাংলা ভাষা আন্দোলনের গুরুত্ব এবং বিশ্বের যে কোনো আন্দোলনের চেয়ে অধিক। কেন বিশ্বের যে কোনো আন্দোলনের চেয়ে বাংলা ভাষা আন্দোলনের যে গুরুত্ব সেটা কেন অধিক? কারণ হচ্ছে ভাষার জন্য প্রাণ দিয়েছিল একমাত্র জাতি হিসেবে আমরাই ছিলাম আর কি, আমরাই প্রতিষ্ঠিত আছি। যে অন্য কোনো রাষ্ট্র মনে করো মারামারি করতেছে কথার কথা যে তেলের খনি নিয়ে, অন্য কোনো রাষ্ট্র মারামারি করতেছে জাস্ট কথার কথা যে ভূমি দখল নিয়ে, অন্য কোনো রাষ্ট্র মারামারি করতেছে যে তারা রাজনৈতিক কোন্দলে, কিন্তু আমরা একমাত্রভাবে যুদ্ধ করছিলাম দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শুধুমাত্র ভাষার কারণে, অর্থাৎ বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা ভাষার গুরুত্ব উপলব্ধি করে। এরপর দেশ বিভাগের তাৎপর্য প্রতিষ্ঠা করতে 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের শুরুটাই হয়েছিল মূলত দেশ বিভাগের পর থেকেই। এটার বীজ বপন হয়েছিল, যেমন দেশ বিভাগের পর যখন পাকিস্তানি হানাদার বাহিনী, ওই যে 1947 সালে 2 সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস হয় না, আবুল কাসেমের নেতৃত্বে, ওরকম আরো অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছিল এবং দিন শেষে কিন্তু এই প্রতিষ্ঠানগুলাই 1952 সালে ভাষা আন্দোলনকে ত্বরান্বিত করতে সহায়তা করছিল। ওকে, এর পথ ধরেই আত্মকেন্দ্রিক মানচিত্রে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ধীরে ধীরে অগ্রসর হয় এবং 1971 সালে এর চূড়ান্ত পরিণতি লাভ হয়। এই আন্দোলন শুধু বাংলার মানুষের মুখের ভাষা স্বীকৃতি ছিল না, ছিল বাঙালির নিজস্ব সংস্কৃতির মূল্য ও মর্যাদার স্বীকৃতি, যা ক্রমান্বয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বকীয়তা প্রকাশের আন্দোলনে পর্যবসিত হয়। বা ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে সুদূর প্রসারী প্রভাব ফেলে এবং পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম বিদ্রোহ। অর্থাৎ শুধুমাত্র এই একটা বিদ্রোহী তো না, এরপরে তো অনেক বিদ্রোহ হয়েছে, যে আমরা একটা টাইম লাইন লিখছিলাম না, 1954, 66, 69, 70, 71, কিন্তু প্রথম যে বিদ্রোহটা ছিল সে প্রথম যে থাকে না যে বাকায়া বসা, যেটাকে আমরা বলি যে না তোর কথা আমি মানুম না, হ্যাঁ, এই যে বাকায়া বসা, সেই প্রথম বাকায়া বসা ছিল আমাদের 1952 সালের ভাষা আন্দোলনটাই। এরপর আমরা ডিরেক্ট পয়েন্টে চলে আসছি যে আমরা কি কি কারণে এই ভাষা আন্দোলনটা করছিলাম, অর্থাৎ ভাষা আন্দোলনের গুরুত্বটা কি, অর্থাৎ ভাষা আন্দোলনটা কি আসলে অর্জিত ছিল নাকি অর্জিত ছিল না, এই ভাষা আন্দোলনের গুরুত্বটা বুঝাইতেই মূলত আমরা এখন পয়েন্টে যাচ্ছি। ওকে, প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ। এখন ভাই প্রশ্ন, অসাম্প্রদায়িক চেতনাটা কি? অসাম্প্রদায়িক চেতনা হচ্ছে সেই চেতনা যেখানে তুমি নিজেদেরকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা হচ্ছে জৈন, যে সকল সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের যে চেতনা, সেই সম্প্রদায়ের চেতনাটা ভুলে গিয়ে সবাইকে বাঙালি হিসেবে মনে করা, সবাইকে মানুষ হিসেবে মনে করা, এই যে মানুষ এবং বাঙালি হিসেবে কল্পনা করা, সেই অসাম্প্রদায়িক চেতনার বিকাশের যে সূত্রপাত বা বীজ, সেই বীজ হিসেবে কাজ করে হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। ধীরেন্দ্রনাথ, দুইটা উদাহরণ দিই, ঠিক আছে, এখানে এই দুইটা উদাহরণই আছে। ধীরেন্দ্রনাথ দত্ত নামের একজন ভদ্রলোক ছিলেন, যিনি 1948 সালে পাকিস্তানের সংসদের মধ্যে উত্থাপন করছিলেন, একটা প্রস্তাবনা দিয়েছিলেন যে ইংলিশ বা হচ্ছে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলাকেও যাতে রাষ্ট্রভাষার মর্যাদা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এবং তিনি বিপুল পরিমাণে সমর্থন পাইছিলেন। ধীরেন্দ্রনাথ দত্ত নামটা কিন্তু একটা হিন্দু সম্প্রদায়ের লোকের, রাইট, কিন্তু সেই সময়
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে যত রকমের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা সবাই যে বুদ্ধিজীবীগণ মানে বুদ্ধিজীবীগণ ছিলেন বা হচ্ছে আপামর ছাত্র জনতা, এরা সবাই সমর্থন দিয়েছিলেন এই ধীরেন্দ্রনাথ দত্তকে। অর্থাৎ ধর্মের ভেদাভেদ বলে বাঙালি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে সহায়তা করছিল 1952 সালের ভাষা আন্দোলন। ঠিক আছে, এই কথাটা এই যে তুমি এই জায়গার মধ্যে পাবা। এরপরে আরেকটা উদাহরণ তোমাদেরকে আমি দেই, আওয়ামী লীগ। হ্যাঁ, এই দলটা 1971-এর আগে তো তাদের অবদান অস্বীকার করার মতো না, মানে অস্বীকার করার কিছু নাই। 1971-এর আগে এই দলের নাম ছিল সেই সময় আর কি, মানে অনেক আগের কথা, যখন মাত্র প্রতিষ্ঠিত হয় সেই দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এবং সেই সময় পরবর্তীতে এই 1952 সালের ভাষা আন্দোলনের পরবর্তী সময় আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়, যে না, আওয়ামী মুসলিম লীগ বা শুধুমাত্র মুসলিম জনতার একটা প্রতিনিধিত্বকারী দল না, এই আওয়ামী লীগ যখন সেটা মুসলিম বাদ দেয়, সে আওয়ামী মুসলিম লীগ সারা বাংলাদেশের মানুষের যে প্রতিফলন, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এবং তারা সারা বাংলার মানুষের দাবি দেওয়া সেটাকে পেশ করতেছে পাকিস্তানি সরকারের কাছে, এবং সেই কারণে তারা মুসলিম শব্দটা তাদের নাম থেকে বাদ দেয়। ওকে, এরপর বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ কি? আমি তোমাদেরকে একদম শুরুতে বলছিলাম যে 3.27 বা 26, এটা মতান্তর আছে আর কি, 3.27 মানুষের বা 3.26, আমরা 7 নিব যেহেতু বইয়ে 7 আছে, 3.27 শতাংশ মানুষের মুখের ভাষা ছিল উর্দু, এবং 56.40% মানুষের ভাষা ছিল বাংলা। কিন্তু তারপরেও এই যে দাগাই আমি 3.27, 56.4, তারপরেও এই কম সংখ্যক লোকজনের ভাষাকে বৃহত্তর সংখ্যক লোকজনের ভাষার উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করছিল বাঙালি যে সে সময়ের যে বাংলার শাসক গোষ্ঠী যারা ছিল, অর্থাৎ পাকিস্তানি সরকার। এবং তার বিরুদ্ধে বাংলার ভাষার যে জনগণ ছিল, সে বাংলা ভাষার জনগণ তারা মনে করে যে না, এখন তো আমাদের একটা দাবি তোলা উচিত। আমাদের দাবি কি হইতে পারে? আমাদের দাবি হইতে পারে শুধুমাত্র আমাদের বাংলার ভাষার উপর। আমাদের দাবি পরবর্তীতে কি হইতে পারে? পরবর্তীতে হইতে পারে নিজস্বভাবে স্বাধীনতা। আমাদের দাবি পরবর্তীতে কি হইতে পারে? রাজনৈতিকভাবে স্বাধীনতা, অর্থনৈতিকভাবে স্বাধীনতা, সাংস্কৃতিক ক্ষেত্রে স্বাধীনতা। এবং সেই চিন্তা চেতনার বীজ হিসেবে কাজ করে হচ্ছে এই 1952 সালের ভাষা আন্দোলন। তাই বলা যায় যে বাঙালি যে জাতীয়তাবাদ আছে, জাতীয়তাবাদটা কি এটা তোমাকে একটু বোঝা উচিত আগে। জাতীয়তাবাদ জিনিসটা হচ্ছে যে জাতীয়তা যে চেতনা, অর্থাৎ নিজেকে মানুষ হিসেবে কল্পনা করব, নিজেকে শুধুমাত্র বাঙালি হিসেবে কল্পনা করব, এখানে জাতিকে নিজের ঊর্ধ্বে প্রাধান্য দেব, এবং সেই বিষয়টা হচ্ছে আমার জাতীয়তাবাদ। এবং সেই জাতীয়তাবাদের বিকাশে, অর্থাৎ বাঙালি জনগণকে ঐক্যবদ্ধ করতে মূলত সহায়তা করে হচ্ছে এই 1952 সালের ভাষা আন্দোলন। ওকে, এবং এই যে তোমার জাতীয়তাবাদের বিকাশ, এটার বুঝবা কেমনে, যে ভাই এটা কেমনে বুঝবো আমি কেমনে? বুঝার একটা উপায় হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন ঢাকার মধ্যে মানুষজন 144 দ্বারা ভঙ্গ করে ছাত্র জনতা মিছিল বের করে, সে সময় মানুষ বুলেট খায়, অর্থাৎ গুলিতে নিহত হয় কে? রফিক, জব্বর, সালাম, বরকতের মতো লোকজন। এরা যখন শহীদ হয় তখন হচ্ছে সারা বাংলার জনগণ, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, সারা বাংলার জনগণ, ঢাকার বাইরের জনগণও ফুঁসে ওঠে এবং তাদেরকে একত্রিত করে। এবং এই যে একত্রিত করা, সবাই যে একত্রিত হয়ে আন্দোলনের মুখ দেখা, সেই মুখ দেখে হচ্ছে এই বাঙালি জাতীয়তাবাদের বিকাশের কারণেই মূলত। ওকে ওকে, এরপর সাংস্কৃতিক বন্ধন। সাংস্কৃতিক বন্ধন কি? আমাদের বাংলার জনগোষ্ঠী, আমি তোমাদেরকে বলছিলাম যে বাংলার জনগণ, এই বাংলার জনগণ হচ্ছে তোমার একটা বন্ধনের মধ্যে থাকে। কিসের বন্ধন? বাংলা ভাষা একটা সংস্কৃতি, আমাদের সংস্কৃতির একটা অংশ। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির একটা অংশ। তারপরে মনে করো বাংলার আর কি আছে, নবান্ন উৎসব আমাদের সংস্কৃতির একটা অংশ। রবীন্দ্রনাথের যে লেখা গানগুলো আছে, অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীতও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানগুলো আমাদের সংস্কৃতির অংশ। সে সময় কাজী নজরুল ইসলামের লেখা যে ছড়া বা কবিতা বা প্রবন্ধ, সেগুলি ছিল আমাদের সংস্কৃতির অংশ। এই যে সংস্কৃতিটা ছিল, সেই সংস্কৃতির উপর যখন একটা আঘাত আসে, সেই সংস্কৃতির উপর আঘাতকে রক্ষা করতে এই যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ, আমরা কিন্তু আগের পয়েন্টে যাচ্ছি একটু, ঠিক আছে? জাতীয়তাবাদী চেতনার বিকাশ হয়, সেই জাতীয়তাবাদী চেতনা কিন্তু আলটিমেটলি একটা সাংস্কৃতিক যে বন্ধনটা আছে, সেই সাংস্কৃতিক বন্ধনটাকে মজবুত করে। এবং সেই মজবুত করার ভিত্তিটা কে দেয়? সেই মজবুত করার ভিত্তিটা দেয় হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। অর্থাৎ গুরুত্ব পড়তেছি, সেই গুরুত্বের মধ্যে তুমি যদি পয়েন্টগুলো মনে রাখতে পারো, এক্ষেত্রে তোমার কাজ হচ্ছে শুধু পয়েন্ট মনে রাখা। বিস্তারিত আমি যা বলতেছি তা যদি লিখে আসতে পারো, সৃজনশীল লিখে শেষ করতে পারবে না তুমি। ওকে, এরপর সংগ্রামী মনোভাব। সংগ্রামী মনোভাব কি?
পাকিস্তানি হানাদার বাহিনী তো 1947 সালের পর থেকে শাসন শোষণ করতেই আছে, কিন্তু এর মধ্যে যখন তারা আলটিমেটলি একটা আঘাত করে, হ্যাঁ, আলটিমেটলি আঘাতটা কিসের উপর, ভাষার উপর করে, তখন বাংলার মানুষজন চিন্তা করে এমন আর কয়দিন ভাই, হ্যাঁ, তখন বাংলার মানুষজন বিদ্রোহী রূপে জেগে ওঠে, বলো বীর বলো উন্নত মমশির শির নেহারি আমারই ওই শিখর হিমাদ্রির। তারা বিদ্রোহী রূপে জেগে ওঠে, তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে শুরু করে, সারা বাংলার মানুষজন একত্রিত হতে শুরু করে, তারা আন্দোলনের ডাক দেয়, অর্থাৎ বাংলার মানুষ শুধুমাত্র সমালোচনার মধ্যে না থেকে তারা সংগ্রামী হয়ে ওঠে। এবং এই যে সংগ্রামী মনোভাব, সেই সংগ্রামী মনোভাব বিকশিত করতে সহায়তা করে কি 1952 সালের ভাষা আন্দোলন। এবং এই কারণে 1952 সালের ভাষা আন্দোলন কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর মধ্যবিত্তের রাজনৈতিক বিকাশ। মধ্যবিত্ত জনগোষ্ঠী, আমরা যারা মিডল ক্লাস আছি, ইভেন আমি নিজেও একজন মিডল ক্লাস বলতে পারো, লোয়ার মিডল ক্লাস আর কি, এই যে আমরা যারা মিডল ক্লাস আছি তারা চিন্তা করি ওই ঝামেলার মধ্যে যাব, থাক ভাই আমি একটু দূরেই থাকি, আমার তো কিছু হয়ে গেলে আমি তো মানে খায়া বইরা বাঁচতে পারবো না, বা কারো কাছে যে ভিক্ষা চাবো সেই সুযোগ আমার থাকবে না, আমি এইগুলো থেকে দূরেই থাকি। হ্যাঁ, এই তো এই যে তোমার দূরে থাকার যে প্রবণতা, কিন্তু যখন আলটিমেটলি ভাষার উপর একটা আঘাত আসে, যখন আলটিমেটলি তুমি দেখতেছো যে না আমি যদি এখন ঘরে বসে থাকি, আমি তো মুখে কয়দিন পর মুখ দিয়ে কথাই কইতে পারবো না, আমার তো বাংলা ভাষাই আমার বিলুপ্ত হয়ে যাবে। এই যে আমি তোমার সাথে যে মনে করো কানেকশন করতেছি, হ্যাঁ, কথা বলতেছি ক্যামেরার থ্রুতে হোক, হ্যাঁ ক্যামেরার থ্রুতে হোক, আমি তোমার সাথে যে কথা বলতেছি, তুমি আমার কথা শুনতেছো, আমি তাই ভাইয়ের কণ্ঠ শুনতেছি, হ্যাঁ, বা তুমি যে নোট করতেছো, বা তুমি যে বইয়ের মধ্যে দাগাচ্ছ, সব কি বাংলা ভাষার মধ্যে হইতেছে না? সেই সময় মধ্যবিত্ত জনগোষ্ঠী যদি তারা ঘরের মধ্যে বসে থাকতো, চুরি পরে বসে থাকে যেটা আমি বলতেছি, তারা যদি ঘরের মধ্যে বসে থাকতো, তাহলে কি হতো জানো? আলটিমেটলি তুমি আর মানে আমি আজকে উর্দুতে কথা বলতাম, আপ লোক ক্যাসে হো দিয়া শুরু করতাম। হ্যাঁ, সেই সময়ের মধ্যবিত্ত যে জনগোষ্ঠী ছিল, তাদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত করা, তাদের মধ্যে একটা সংগ্রামী চেতনা জাগ্রত করা, তাদের মধ্যে যে একটা সাংস্কৃতিক বন্ধন আছে সেটাকে জাগ্রত করা, তাদের মধ্যে যে জাতীয়তাবাদী চেতনা আছে, আগে সবগুলো পয়েন্টকে কিন্তু কমপ্লিমেন্ট করতেছে এই জায়গায়, তাদের মধ্যে যে জাতীয়তাবাদ চেতনা আছে সেই জাতীয়তাবাদ চেতনাকে জাগ্রত করা, এই সকল কাজের বীজ বপন করে হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর রাজনৈতিক যে সজাগ হওয়া, মধ্যবিত্ত শ্রেণীর যে রাজনৈতিক বিকাশ, এই সকল কিছু সম্ভব হয় 1952 সালের ভাষা আন্দোলনের কারণে, এবং এই কারণে 1952 সালের ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ। এরপর জনগণের স্বতঃস্ফূর্ততা। জনগণের স্বতঃস্ফূর্ততা কি? ওই যে একটু আগে বলছিলাম আমি, মনে আছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন 144 ধারা জারি করা হয়, এবং সেই 144 ধারা যখন ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল দেওয়া শুরু করে, এবং সেই সময় ঢাকা মেডিকেলের সামনে যখন তারা আসে তাদের উপর গুলি করা হয়, পুলিশ নির্বিচারে তাদের উপর গুলি করতে থাকে, অর্থাৎ ওপেন ফায়ার যেটাকে আমরা বলতেছি। এই যে তাদের উপর ডিসকাউ করা হয়, হ্যাঁ, গুলি করা হয় তাদের উপর, এই গুলি করার পর সেই খবর কিন্তু সারা বাংলায় ছড়ায় যেতে বেশি টাইম লাগে না, সারা বাংলায় সেটা ছড়ায় যায়। এবং তারই পরের দিন 1952 সালের 22শে ফেব্রুয়ারি শুধুমাত্র ঢাকাতেও নয়, ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, দিনাজপুর সকল জায়গায় আমরা মিছিল দেখতে পাই। অর্থাৎ বাংলাদেশের 64টা জেলার যে আপামর জনগোষ্ঠী আছে, যে আপামর ছাত্র জনতা আছে, তারা নিজেদেরকে ভাষার জন্য লড়াই মানে সঁপে দিত দ্বিধাবোধ করে না। অর্থাৎ বাঙালি জনগণের যে স্বতঃস্ফূর্ততা, বাঙালি জনগণের যে নিজে ভলেন্টিয়ারি, অর্থাৎ নিজে থেকে যে বাঙালি জাতীয়তাবাদের চেতনা বা সংগ্রামী যে চেতনা, সেটা জাগ্রত হওয়া, এই স্বতঃস্ফূর্ততা জাগ্রত করতে সহায়তা করে 1952 সালের ভাষা আন্দোলন। এবং এই কারণে 1952 সালের ভাষা আন্দোলন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে সৃজনশীল আসে এবং কি উপায় আসে সেটাও কিন্তু আমি বলে দিয়েছিলাম একদম শুরুতে। এরপর অর্থনৈতিক মুক্তির আন্দোলন। অর্থনৈতিক মুক্তির আন্দোলন কি? অর্থনৈতিক মুক্তির আন্দোলনটা তোমাকে কেন পড়তে হবে, মানে গুরুত্ব হিসেবে কিভাবে আসে প্রশ্ন জাগে না? অর্থনৈতিক মুক্তির আন্দোলন হচ্ছে 1952 সালে যখন ভাষা আন্দোলন শুরু হয়, তখন যে মধ্যবিত্ত শ্রেণী, অ্যাগেন আমি মধ্যবিত্ত শ্রেণীতে যাচ্ছি, কারণ মধ্যবিত্ত শ্রেণীর সবচেয়ে বেশি টাকার দরকার, কারণ তাদের একটু থেকে একটু এদিক সেদিক হইলে তারা না পারতেছে বড়লোকদের মতো অবাধ কেনাকাটা করতে, তারা না পারতেছে গরিবদের মতো ভিক্ষা করতে। এই যে মধ্যবিত্ত শ্রেণী আছে, সেই মধ্যবিত্ত শ্রেণীটা মুক্তির আন্দোলন হিসেবে একটা দিক নির্দেশনা পায়। কিভাবে? তুমি সেই সময় যদি রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করো, বা অর্থনৈতিক প্রেক্ষাপট চিন্তা করো, শিক্ষা ক্ষেত্রের যে বাজেট চিন্তা করো, উন্নয়নের যে বাজেট চিন্তা করো, কিংবা সামরিক বাহিনীতে যে অফিসার যোগদানের যে কি বলে ডেটা বা যে স্ট্যাটিস্টিক্স, সেগুলো যদি চিন্তা করো, তাহলে তুমি আলটিমেটলি দেখবা যে সকল ক্ষেত্রে আমাদের এই পূর্ব পাকিস্তানের একটা বৈষম্যের শিকার হচ্ছে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, যেটা একটু পরবর্তীতে কিন্তু আমরা এই লেকচারে পড়বো, যে 1952 সালে বা হচ্ছে তোমার পাকিস্তান আমলের মধ্যে বাঙালি সৈন্যের সংখ্যা ছিল 5 লক্ষের মধ্যে মাত্র 20,000, আর বাকি 4,80,000 ছিল পশ্চিম পাকিস্তান। অর্থাৎ পূর্ব পাকিস্তান কতটা অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। সরকারি চাকরি থেকে শুরু করে সরকারি বড় বড় অফিসার হওয়া,
বা হচ্ছে তোমার আমলা হওয়া, সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে আমাদের এই পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী। এবং আলটিমেটলি এই বৈষম্য থেকে দূরে সরতে আমাদের কি করতে হবে? সশস্ত্র মনোভাব নিতে হবে, আমাদেরকে সংগ্রামী মনোভাব ধারণ করতে হবে। এবং এইটার সূত্রপাত বা বীজ দেয় কে? আমাদের 1952 সালের ভাষা আন্দোলন। এবং যার কারণে এই অর্থনৈতিক মুক্তির আন্দোলনের প্রেক্ষিতে 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এরপর জাতীয় ঐক্য ও সংহতি। জাতীয় ঐক্য ও সংহতি কি? ওই অ্যাগেইন পূর্বের পয়েন্ট, যে বাঙালি যে জাতি আছে সেই জাতিকে ঐক্যবদ্ধ হতে সহায়তা করে, যে না আমরা ভাষার প্রশ্নে অটুট, তুমি যাই হয়ে যাক ভাই আমাকে বাংলা ভাষা দিতে হবে, আমার পার্সেন্টেজ হচ্ছে 56.4%, আমার এই পরিমাণ জনগোষ্ঠীকে তোমাকে ভাষার রাইট দিতে হবে, তুমি এটা ছাড়া কোনো ওয়ে নাই। এই যে ঐক্য বা ঐক্যবদ্ধ করা, তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করা, তাদের মধ্যে অর্থনৈতিক মুক্তির যে চেতনা আছে সেটাকে জাগ্রত করা, তারপর হচ্ছে তোমার আমার যে জনগোষ্ঠী আছে, কিরকম জনগোষ্ঠী? মধ্যবিত্ত জনগোষ্ঠী, সেই মধ্যবিত্ত জনগোষ্ঠীকে রাজনীতিতে সংহতি করা, এই পুরা ঐক্যের বিষয়টা একদম বীজ ফলায় দেয় কে? 1952 সালের ভাষা আন্দোলন। এবং যার কারণে এই যে জাতীয় ঐক্য এবং সংহতি আছে, এই জাতীয় এবং ঐক্য সংহতির জন্য আমাদের ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এরপর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা কি? 1952 সালে আমাদের যে রাষ্ট্র হয়, 1952 সালে কি রাষ্ট্র, মানে সরি 1947 সালে আমাদের যে রাষ্ট্র হয়, সে রাষ্ট্রটা কি? 1940 সালের, আমি লিখি, 1940 সালে লাহোর প্রস্তাব হয়। 1940 সালে কি হয়? লাহোর প্রস্তাব হয়। এবং হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। 1935 সালের ভারত শাসন আইন। ভারত শাসন আইন, এই ভারত শাসন আইন এবং 1935 সালে ভারত শাসন আইন এবং 1940 সালে লাহোর প্রস্তাব, উভয় ক্ষেত্রে বলা হয় যে দুইটা যে প্রদেশ হবে, অর্থাৎ পাকিস্তানের যে দুইটা প্রদেশ হবে, সেই দুইটা প্রদেশের মধ্যে থাকবে স্বায়ত্ত শাসন, অর্থাৎ আমি আমার মতো, তুমি তোমার মতো, শুধুমাত্র গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তুমি এখানে এসে হস্তক্ষেপ করতে পারবা। এবং এই কথাটা মূলত গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে হয়ে থাকে, যেটা তুমি আমেরিকার দিকে বর্তমানে তাকাইলে বুঝতে পারবা, যে তাদের মধ্যে মনে করো ক্যালিফোর্নিয়ার যে আইন, সেই আইন কিন্তু তাদের অন্যান্য অঙ্গরাজ্য, মনে করো টেক্সাসের মধ্যেই প্রযোজ্য না, তাদের অন্যান্য অঙ্গরাজ্য নিউ ইয়র্ক, সেই জায়গায় প্রযোজ্য না। একটা প্রদেশ যদি মনে করো অ্যাবর্শনকে ব্যান করে, আর একটা প্রদেশ মনে করো তার পাশের প্রদেশ, সে পাশের প্রদেশ বলতেছে না আমি অ্যাবর্শনকে ব্যান করবো না। এবং কেন্দ্রীয় যে সরকার আছে, অর্থাৎ মনে করো বাইডেন সরকার, সে বা হচ্ছে বর্তমানে তো ট্রাম্প সরকার, সে ট্রাম্প সরকার সেটা কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না, যে না তোমার আইন তোমার। এটাই হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। তো পাকিস্তানের আমলে এই 1940 সালে লাহোর প্রস্তাব এবং 1935 সালে ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের একটা গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এই যে তোমার গুরুত্বটা বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে, এই গুরুত্বের কোনো ধারে না। কারণ তারা হচ্ছে কেন্দ্রকে খুব শক্তিশালী করার জন্য একটার উপর একটা শোষণ চালাতে থাকে। এবং অবশ্যই শোষণের শিকার কারা হয়? আমরা এই পূর্ব পাকিস্তানিরা, কারণ আমরা তো সব তরকারির আলু। হ্যাঁ, তো এই যে তোমার এই শোষণটা আছে, সেই শোষণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে সংগ্রামী মনোভাব, সেই সংগ্রামী মনোভাব কোথায় জাগ্রত হয়? এই গণতান্ত্রিক প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে জাগ্রত হয়। এবং সে তার বীজ হিসেবে কি কাজ করে? তার বীজ হিসেবে কাজ করে 1952 সালের ভাষা আন্দোলন। এবং যার কারণে এই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠান আন্দোলন হিসেবে 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এরপর কুসংস্কার ও গোঁড়ামিতে আঘাত। কুসংস্কার ও গোঁড়ামিতে আঘাত কি? মনে করো এককালে কি ছিল, যে আমাদের ওইখানে বাল্য বিবাহ খুব বেশি ছিল। আমি একটু পড়ি এটা, ঠিক আছে? আসো। এ সময় সমাজ অত্যন্ত রক্ষণশীল হওয়ায়, অত্যন্ত রক্ষণশীল কি, মনে করো আজকের দিনে তো মনে করো বাংলাদেশে মেয়েরা এখন কিছুটা নর্মাল, আমাদের জেনারেশন জেড বা জেনারেশন আলফার ক্ষেত্রে এটা নর্মাল, কিন্তু আমাদের মায়ের জেনারেশনের দিকে তুমি যদি তাকাও, ঘরের বউ চাকরি করবে, এটা কেমন কথা, এই কি অলুক্ষণে কথা। তো এই 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 প্রথা মনে করো আমাদের মায়ের জেনারেশন। তুমি যদি দাদির জেনারেশনে যাও, অর্থাৎ 1952 জেনারেশনে যাও, তখন তো মনে করো সমাজ অত্যন্ত রক্ষণশীল, যে নারীরা এখানে অংশগ্রহণ করবে, ইম্পসিবল। তো এই যে রক্ষণশীল সমাজটা আছে, সেই সব রক্ষণশীল সমাজের মধ্যে একটা আঘাত করে হচ্ছে এই যে তোমার 1952 সালের ভাষা আন্দোলন। কিভাবে? ভাষার প্রশ্নে যখন মানুষজন অটুট হওয়া শুরু করে, ভাষার প্রশ্নে যখন মানুষজন ঐক্যবদ্ধ হওয়া শুরু করে, তখন দেখা যাচ্ছে যে নারী আছে, সেই নারীদের মধ্যে স্বাভাবিকভাবে একটা সংগ্রামী চেতনা জাগে। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলবো, আমি কি বাংলায় কথা বলতে পারবো না নাকি? আমি কি উর্দুতে কথা বলবো? কি আশ্চর্য কথাবার্তা। এবং সেই সময় এই যে তোমার রক্ষণশীল সমাজটা আছে, এই যে গোঁড়ামিটা আছে, এই গোঁড়ামিতে একটা আঘাত করে। আসো দেখি, মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য মেয়েরা রক্ষণশীলতার প্রাচীর পেরিয়ে রাস্তায় নামে, যেটা একটু আগে বললাম, তাদের মধ্যে একটা সংগ্রামী চেতনা জাগ্রত হয়। তাদের যে পর্দা প্রথার মধ্যে ছিল, সেই পর্দা প্রথা থেকে তারা বেরিয়ে আসতে শুরু করে। পরবর্তীতে ভাষার দাবি গড়ে ওঠা আন্দোলনে অনেক ছাত্রী প্রথমে গোপনে পোস্টার লিখে চাঁদা দিয়ে সহযোগিতা করতেন। অর্থাৎ
স্বাভাবিকভাবে একটা জেন্ডার স্টেরিওটাইপ কি মনে করো আমরা স্বাভাবিকভাবে ধারণা করে নিই কি যে ছেলেদের হাতের লেখা খারাপ। আমার হাতের লেখা পার্সোনালি খুবই বাজে, আমি স্বীকার করে নিতেছি, এবং যার কারণে তোমাদের কাছে আমি আগেই সরি। একটা মেয়ের হাতের লেখা কি স্বাভাবিকভাবে সুন্দর হবে? তো তারা কি করে পোস্টার যে লেখা আছে প্ল্যাকার্ড লেখা, সেই প্ল্যাকার্ড লেখা পোস্টার বানানো এগুলোতে তারা লিখতে সহায়তা করে। এবং তারপরে কি তারা ঘরের ভিতরে থেকে চাঁদা দিয়ে সহায়তা করে। কিন্তু তার একটা পর্যায়ে গিয়ে যখন সকল বাঁধ ভাঙা যায়, এই যে তোমার মনে করো একটু একটু পড়ি, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, সৈয়দপুরে নারী সমাজের ভাষা আন্দোলনে বিশাল অবদান ছিল, সারা বাংলার মধ্যে জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হতে শুরু করছিল। এরপরে কি নারায়ণগঞ্জের আন্দোলনে অগ্রগণ্য ছিলেন মর্গান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম। এবং এই মমতাজ বেগমের নামটা কিন্তু তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং ক মার্কের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউ এবং ক মার্কের জন্য তোমাকে পড়তে হবে। অর্থাৎ যত রকমের রক্ষণশীলতা আছে, যত রকমের পর্দা প্রথা আছে, সেগুলোকে ভেদ করে করে নারীরাও এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ নেওয়া শুরু করে। এবং যার কারণে কিসের কারণে কুসংস্কার এবং গোঁড়ামিতে আঘাত করা এবং কুসংস্কার এবং যে ধর্মীয় গোঁড়ামি আছে সেই গোঁড়ামিকে রুখে দিতেও এই 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব কিন্তু অপরিসীম। এরপর রাজনীতিতে নতুন মেরুকরণ। রাজনীতিতে নতুন মেরুকরণটা কি? 1947 সালে, তুমি একটু সহজভাবে বুঝাই, ঠিক আছে? 1947 সালে একটা দল হয়েছিল, 1947 সালের আগে আর কি, অর্থাৎ ভারত যে ভাগ হয়েছিল, দুই ভাগে ভাগ, একটা ভারত একটা পাকিস্তান। এই ভারত ভাগ হওয়ার পিছনে একটা দলের ভূমিকা সবচেয়ে বেশি আছে। কোন দলটা বলতো? সেই দলটার নাম হচ্ছে, আমি একটু ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, এটা হচ্ছে ব্ল্যাক স্লাইড, কিছু করার নাই। এটা দুইটা দল ছিল সেই সময়, মূলত দুইটা দল ছিল। আমি একটু সাদাই নেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, বা হলুদ নেই। দুইটা দল ছিল, একটা ছিল মুসলিম লীগ, আর একটা ছিল কংগ্রেস। কংগ্রেস যে দলটা আছে, সেই কংগ্রেস দলটা কিন্তু এখনো আছে, মুসলিম লীগ দলটা এখনো আছে। এটা পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তানে, একটা হচ্ছে ভারতের মধ্যে আছে। বাংলাদেশের মধ্যে এর কোনো অস্তিত্ব নাই আহামরি ভাবে। তা আমি 1947-এর আগের কথা বলতেছি। কংগ্রেস সব সময় চাইতো যে ভারতবর্ষ সকল সময় একত্রে থাকুক, অর্থাৎ ভারত ভাগ না হোক, পাকিস্তান না হোক। হ্যাঁ, ভারত মনে করো উপমহাদেশ হিসেবে বিশাল বড় থাকুক। কেন? ভারতকে তারা মা হিসেবে দেখতো, অর্থাৎ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, মা এবং জননী স্বর্গের চেয়ে বেশি দামি কিছু একটা। তারা কি ভারতকে মা হিসেবে দেখতো, এবং তারা মনে করতো যে ভারত যদি বিভক্ত হয় তাহলে সেটা হবে মায়ের জন্য একটা চরম অপমান। অপরপক্ষে মুসলিম লীগ যে দলটা আছে, তারা ছিল হচ্ছে ভারত ভাগের পক্ষে। তারা চাইতো যে ভারত যাতে বিভক্ত হয়। কেন বিভক্ত হয়? কারণ তারা মনে করতো যে হিন্দু এবং মুসলমান সমাজ আছে, এদের সংস্কৃতি দুই রকম। একদল গরুকে পূজা করতেছে, আরেকদল গরু খাচ্ছে। তারা কখন একত্রে বসবাস করতে পারবে না। তাদের লজিকও সঠিক, তাদের লজিকও সঠিক। আমরা কোনো লজিক কোনটা সঠিক সেটা কিন্তু সোশিওলজি ডিফাইন করে না। সোশিওলজি শুধুমাত্র দুই পক্ষের কথা তুলে ধরে, ঠিক আছে? তারা বলতেছে যে না, ভারত বিভক্ত হওয়াটাই তো বাঞ্ছনীয়, তারা চাইতেছে ভারত বিভক্ত হোক। এবং এই যে মুসলিম লীগটা আছে, সেই মুসলিম লীগের ভিতরে আবার ভাগ ছিল, চারটা ভাগ ছিল। চারটা ভাগ কি কি? প্রশ্ন জাগে না ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, মুসলিম লীগের ভিতরে তো ভাগ ছিল, চারটা ভাগ কি কি? প্রথম ভাগ খাজা নাজিমুদ্দিন, প্রথম ভাগ ছিল কি? খাজা নাজিমুদ্দিন। তারপরের ভাগ কি? তারপরের ভাগ হচ্ছে তোমার সোহরাওয়ার্দী। তারপরের ভাগ হচ্ছে দ্বারা কি? সোহরাওয়ার্দী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী আর কি। তারপরের ভাগ কি ভাই? তারপরের ভাগ হচ্ছে তোমার একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক আর কি, একে ফজলুল হক। তারপরের ভাগ কি ভাই? তারপরের ভাগ হচ্ছে ভাসানী। এর আরো বিস্তারিত আছে, আরো লেজুর আছে, আমরা মেইন চারটা পার্টি তুলে ধরতেছি, ঠিক আছে? একটা কি? খাজা নাজিমুদ্দিন, একটা হোসেন সোহরাওয়ার্দীর পার্টি, আর হচ্ছে তোমার একে ফজলুল হক, এবং একটা হচ্ছে ভাসানী। এটাকে বলতেছে আমরা কোরাম আর কি বেসিক্যালি। মনে করো তোমার কোরামটা কি ভাই, ভাগ কেমনে হয় আমাকে বুঝান। মনে করো তোমার ক্লাসরুম, হ্যাঁ কথার কথা, তোমার ক্লাসরুমের ভিতরে 60 জন আছে। 60 জনই কি তোমার বন্ধু? না। তোমরা 5 জন একসাথে বসো, আরো 5 জন গ্রুপ আরেক সাথে বসে, আরো 10 জন গ্রুপ একসাথে চলাফেরা করে, আরো 5 জন গ্রুপ মনে করো সারা বাংলাদেশে ট্যুর দেওয়া বেড়ায়, আরো 5 জন গ্রুপ মনে করো না, এরা সারাক্ষণ একসাথে পড়াশোনা করে। সেরকম ভাবে একটা দলের ভিতরেও নিজস্ব সাপোর্টার থাকে, এবং সে একটা দলের ভিতরে, অর্থাৎ মুসলিম লীগ দলটার ভিতরে তারা সবাই চাইতো যে ভারত বিভক্ত হোক, ঠিক আছে? ভারত বিভক্ত হয়ে গেছে, এবার তাদের কাজ কি? ভারত বিভক্ত হওয়ার পরে এই তিনটা গ্রুপ যে আছে, এই তিনটা গ্রুপ চাচ্ছে যে এবার বাংলা স্বাধীন হোক। এবার কি বাংলা স্বাধীন হোক না, এই তিনটা গ্রুপ চাচ্ছে যে বাংলা হচ্ছে রাষ্ট্রভাষা হোক।
এবং এই গ্রুপটা চাচ্ছে হচ্ছে যে উর্দুই রাষ্ট্রভাষা থাকুক। তাহলে অবশ্যই কে জিতবে? অবশ্যই জিতবে হচ্ছে এই দলটা, সোহরাওয়ার্দী, ফজলুল হক এবং ভাসানী। এবং তাহলে কি হয়, আলটিমেটলি এই মুসলিম লীগ দলটা ভেঙা যায়। মুসলিম লীগ দলটা ভেঙা গিয়ে কি হয়, এই তিনটা দল মিলে আরেকটা দল হয়, যেটার নামই হয় আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ, মুসলিম লীগ। কি বলছিলাম ভাইয়া একটু আগে, যে আওয়ামী মুসলিম লীগ সারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতেছে, সেই কারণে তারা নিজস্ব দল থেকে পরবর্তীতে এই মুসলিম শব্দটা বাদ দেয়। ঠিক আছে, তাহলে তুমি একটা ব্রেকডাউন পাইছো এই জায়গায়। ওকে, আসো পিছনে দেখি বইয়ের মধ্যে কি বলা হয়েছে, আমরা বইয়ের ভাষায় বোঝার চেষ্টা করি। ঠিক আছে, যেটা তুমি পরীক্ষার হলে অ্যাকচুয়ালি লিখবা, যে মুসলিম জাতীয়তাবাদী ভাবাদর্শের প্রতিনিধিত্বকারী হচ্ছে মুসলিম লীগ। অর্থাৎ মুসলিম লীগটা কি, মুসলিম যে ভাবাদর্শ আছে সেই ভাবাদর্শের প্রতিনিধিত্ব করতেছে। অর্থাৎ তারা সবাই চাচ্ছে যে আচ্ছা ভারত এবং পাকিস্তান দুটা ভাগে ভাগ হোক। এর মধ্যে আবার চারটা কোরাম ছিল, কি চারটা উপদল ছিল। এই উপদলগুলো কি কি, একটা হচ্ছে খাজা নাজিমউদ্দিন এবং আকরাম খায়ের গ্রুপ, একটা হচ্ছে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং হাসিমের গ্রুপ, একটা হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হকের গ্রুপ, একটা হচ্ছে ভাসানীর গ্রুপ। এবং পরবর্তীতে কি হয়, তিনটি উপদলই মুসলিম লীগ থেকে বেরিয়ে যায়, যারা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ গঠন করে। একটু আগে আমি যে ব্রেকডাউনটা দিছি, সেই ব্রেকডাউনটা হচ্ছে বেসিক্যালি ওইটা অতক্ষণে অতটুকুতে বলা হয়েছে। এখানে একটু কঠিনভাবে লেখা, আমি একটু সহজভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আংশিক ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক ধারার প্রতিনিধিত্বকারী জাতীয় কংগ্রেস, এদের তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাই না, কারণ জাতীয় কংগ্রেস মূলত চাইছিল যে তারা মানে ভারত ভাগ না হোক, আর তাদের কাছে ভারত মায়ের মতো। ওকে, বিপ্লবী সাম্যবাদী ভাবধারার প্রতিনিধিত্বকারী কমিউনিস্ট পার্টি। এরা মনে করো কমিউনিস্ট পার্টি কি, মনে করো বাংলাদেশে আছে তো সিপিবি, বর্তমানে কমিউনিস্ট পার্টি হিসেবে সিপিবি এর নাম পাবা, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ। এদেরকে বর্তমানে বাংলাদেশ আমরা যেটাকে বাম বলে ডাকি। তো এই যে বাম আছে, সেই বামরা কি করতো, তারা আহামরি চিন্তা চেতনা ছিল না, তাদের কথা হচ্ছে যে বিপ্লব করব, সবার মধ্যে সাম্য করব, কিন্তু তারা হচ্ছে রিয়েলিস্টিক না আর কি। তারপরে কি, মুসলিম লীগ থেকে বেরিয়ে আসা প্রগতিশীল গণ আজাদি লীগ, এরা হচ্ছে তোমার ওরকম ভাবে জনপ্রিয়তা পায় নাই, কিন্তু এদেরকে পরবর্তীতে আমরা 1954 নির্বাচনে কিছুটা সিট পেতে আমরা দেখতে পাই। ঠিক আছে, এই এতটুকু তোমার আমার ইম্পর্টেন্ট না। প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই প্রথম পয়েন্টটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, আসো এরপর রাজনীতি থেকে মুসলিম লীগের পরাজয়। রাজনীতি থেকে মুসলিম লীগের কিভাবে পরাজয় হয় ভাইয়া? 1954 সালে আমরা জানি একটা নির্বাচন হয়। 1954 সালে একটা নির্বাচন হয়, এই নির্বাচনটার নাম হচ্ছে যুক্ত ফ্রন্টের নির্বাচন। এই যুক্ত ফ্রন্টের নির্বাচন হচ্ছে বিশাল তোমার জনগোষ্ঠী একত্রিত হয়। বিশাল জনগোষ্ঠী একত্রিত হয় বলতে অন্যান্য বিভিন্ন ধরনের তোমার কোয়ালিশন সরকার বলতে একটা টার্ম আছে, বুঝো? আমি তোমাদেরকে একটু একটু বুঝাই আর কি। ঠিক আছে, কোয়ালিশন সরকার, কোয়ালিশন সরকার, কোয়ালিশন সরকার দ্বারা কি বোঝায়? কোয়ালিশন সরকার হচ্ছে সেই সরকার, যেই সরকার শুধুমাত্র জনগণের ভোটে একচ্ছত্রভাবে নির্বাচিত হতে পারবে না। কথার কথা বাংলাদেশের সংসদে সিট আছে 300 পিস। কথার কথা বাংলাদেশের সংসদে সিট আছে হচ্ছে 300 পিস। এই 300 পিসের মধ্যে মনে করো নির্বাচনে বিজয় হইতে লাগে 170টা। কথার কথা যদি 151 বা হচ্ছে তোমার একটু বেশি হইলে হয়ে যায়, কিন্তু ধরে নিলাম 170টা লাগে নির্বাচনে বিজয় হইতে। বাংলাদেশের রাজনৈতিক দল আছে মনে করো 10টা। কথার কথা, হ্যাঁ, মেজর তো 2টা বা 3টাই, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। তো এখন মনে করো জামাত ইসলাম আসলো, হেফাজত আসলো, বা হচ্ছে মনে করো বাম আসলো, সিপিবি আসলো, বামের আবার মানে বিভিন্ন ধারা আছে তারা আসলো, ছাত্র জনতার যে মনে করো হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এদের একটা দল আসলো, এরকম আইসা মনে করো 10টা দল হইলো। এবং দিন শেষে দেখা যাচ্ছে যে সকল দলই হচ্ছে 60টা করে সিট পেয়েছে। হ্যাঁ, 4 6 24, 5 6 30, অর্থাৎ সকল 5টা দলই, কথার কথা যে 5টা দলই 60টা করে সিট পেয়েছে। 60টা দল নিয়ে কি সরকার গঠন করা যাবে? যাবে না। তাইলে এর মধ্যে এসে 3টা দল কি করলো? 3টা দল হচ্ছে নিজেদেরকে সিটটাকে মার্চ করলো, যে আমার 60টা আছে, তোমার 60টা আছে, তারও 60টা আছে, তাহলে কি করা যায়? মার্চ করি, চলো। মার্চ করে কথা হলো 3 6 18, 180টা সিট হলো, অর্থাৎ তাহলে 170টার কোটা আমার ফিল আপ হলো। এবং মার্চ করার পর যে দলটা দাঁড়ালো, সেই দলটা গিয়ে তারা পরবর্তীতে সরকার গঠন করলো। এবং সেই সেম কেসটা হয়েছে হচ্ছে 1954 নির্বাচনের মধ্যে, যেই জায়গার মধ্যে আমার যে যুক্ত ফ্রন্ট ছিল, সেই যুক্ত ফ্রন্ট একচ্ছত্রভাবে কোনো দল না, যুক্ত ফ্রন্ট হচ্ছে অনেকগুলো দলের নিয়ে একটা সমষ্টি, এবং সেই জায়গার মধ্যে
আওয়ামী লীগ নিজেও একটা দল ছিল। এবং তোমাদেরকে যদি বলি, এই যুক্ত ফ্রন্ট হচ্ছে তোমার মোট আসন ছিল, মানে এই যুক্ত ফ্রন্ট নির্বাচনের মধ্যে মোট আসন ছিল 309 পিস। আমরা একটু পরে এটা বিস্তারিত জানবো, কিন্তু এখন তোমাদেরকে স্পয়লার দিয়ে দিচ্ছি। মোট আসন ছিল 309 পিস, কিন্তু 309 পিসের মধ্যে তোমার দুইটা ভাগ ছিল আর কি। 309 পিসের মধ্যে দুইটা ভাগ কি কি, একটা হচ্ছে অমুসলিমদের জন্য, একটা মুসলিমদের জন্য। অমুসলিমরা পায় হচ্ছে তোমার 79টা কি বলে সিট, এবং মুসলিমরা পায় হচ্ছে 237টা সিট, 237টা সিট। এবং এই 237, সরি কি হইলো, হ্যাঁ এই যে, এবং 237টা সিটের মধ্যে আমি একটু মার্ক করি, একটু কেয়ারফুলি মার্ক করতেছি। এই 237টা সিট অর্থাৎ যেটা মুসলিমদের সিট, এই 237টা সিটের মধ্যে মুসলিম লীগ পায় হচ্ছে মাত্র 9টা সিট, এবং আমাদের যে যুক্ত ফ্রন্ট ছিল তারা পায় হচ্ছে 224টা সিট। তাইলে তুমি একটা বিপুল পরিমাণে তারা বিজয় লাভ করে যুক্ত ফ্রন্ট অর্থাৎ মুসলিম লীগ নিজেদের ভুলটা বুঝতে পারে যে না, আমরা বাংলার মানুষের জনপ্রিয়তা হারাইছি, আমরা মাত্র 9টা সিট পাইছি। কেমনে কি ভাই 9টা সিট? ওকে, এরপর বাংলা ভাষার এবং এই যে তোমার রাজনীতি থেকে মুসলিম লীগের পরাজয়, এটা মূলত হয়েছিল কিসের কারণে? এটা মূলত হয়েছিল হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনের কারণে। কিন্তু গুরুত্ব পড়তেছে এতক্ষণ, তোমাকে বিভিন্ন প্রেক্ষাপট ঘুরায় ঠুরায় নিয়ে চলে আসলাম, আপাতত এই প্রেক্ষাপট বাদ দেই। রাজনীতি থেকে মুসলিম লীগের পরাজয়ের কারণেই মূলত এই 1952 সালের ভাষা আন্দোলন। এবং কারণ পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন, মানে বাংলার জনগোষ্ঠী যখন, জনগণ যখন দেখা শুরু করলো যে না, এই পাকিস্তানি শাসক গোষ্ঠী তো আমাদের পক্ষের লোক না, এরা তো কাপঝাপ করতেছে, এই কাপঝাপ করার মাঝে তারা কি করলো, আস্তের উপর কাট করে দিল। কাদেরকে কাট করে দিল? এই মুসলিম লীগকে, ভোটের মাধ্যমে। এবং এটা কিন্তু একটা স্বচ্ছ ভোট ছিল, যেই জায়গার মধ্যে যুক্ত ফ্রন্ট তোমার আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতন্ত্রী এবং পাকিস্তানি খেলাফতের রব্বানি পার্টি মিলে একটা দল গঠন করছে। ওকে, এরপর বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি। বাংলা ভাষার মর্যাদা কিভাবে বৃদ্ধি পায়? এই 1952 সালের 21শে ফেব্রুয়ারি তোমার যখন আমরা কি বলে এটাকে, যখন সালাম, বরকত, রফিক, জব্বার এরা শহীদ হয়, তখন তার পরের দিন যখন সারা বাংলার মানুষজন যখন একত্রিত হওয়া শুরু করে, তারা সবাই যখন মিছিলে যায়, তাদের সবার মধ্যে যখন একটা সংগ্রামের চেতনা জাগ্রত হয়, তখন স্বয়ং মুসলিম লীগ যারা ছিল তোমার এই যে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে বিপক্ষে, এই স্বয়ং মুসলিম লীগ মনে করে একটা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার একটা সুপারিশ দেয় যে না, এতে জনগণকে একটু থামাই আগে। অর্থাৎ আলটিমেটলি বাংলা ভাষা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক মর্যাদা লাভের সূত্রপাতের মধ্য দিয়ে যাওয়া শুরু করে। পরবর্তীতে কি হয়? পরবর্তীতে হয় হচ্ছে তোমার যুক্ত ফ্রন্ট যে নির্বাচনটা হয়, এই যে 309টা আসনের মধ্যে যে নির্বাচনটা হয়, যে জায়গার মধ্যে কৃষক শ্রমিক পার্টি, নিজাম ইসলাম, গণতন্ত্রী, পাকিস্তানি খেলাফতের রব্বানি পার্টি, এরা মিলে যে একটা দল গঠন করে, নির্বাচনী যে ইশতেহার বলি আমরা, হ্যাঁ, নির্বাচনী যে প্রতিশ্রুতি, যে আমি মনে করো কথার কথা তায়েফ, সে তায়েফ হচ্ছে মনে করো হালকেনস্টাইনে মানবিকের সেরা টিচার হিসেবে তোমাদের ভোটে নির্বাচিত হইলে তোমাদেরকে সোশিওলজির পুরা মনে করো সবকিছু ফ্রি করে দিব, কথার কথা। জাস্ট একটা মানে আমি ইশতেহার দিলাম তোমাদেরকে। এই যে তোমাদেরকে একটা ইশতেহার দেন, বা তারপর মনে করো তোমাদের অর্ণব ভাই আসলো, তোমাদের অর্ণব ভাই আসলো, বললো যে আমি যদি মানবিকের সেরা টিচার হিসেবে বিজয়ী হই, তাহলে তোমাদের জন্য পড়াশোনাকে আরো সহজ করে দিব। কিভাবে? তোমাদের জন্য ক্লাসকে মনে করো 10টা ক্লাস থাকলে সেই 10টা ক্লাসকে আমি 5টা ক্লাসে রূপান্তর করব, কথার কথা। তেমনই ভাবে এই যে তোমার যুক্ত ফ্রন্ট নির্বাচনটা হয়েছিল, সেই যুক্ত ফ্রন্টের যে দলগুলো ছিল, তাদের একটা নির্বাচনী ইশতেহার ছিল যে 21শে ফেব্রুয়ারিকে আমরা যদি বিজয়ী হই, 21শে ফেব্রুয়ারিকে আমরা রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে বা রাষ্ট্রীয় সরকারি ছুটি হিসেবে আমরা ঘোষণা করব। এবং তারা আলটিমেটলি যখন বিজয়ী হয় 224টা আসন নিয়ে, তারা সেই কাজটা করে, অ্যাকচুয়ালি তারা সেই কাজটা করে, এবং যার কারণে আমরা রাষ্ট্রভাষা মর্যাদা বৃদ্ধি হিসেবে দেখতে পাই। এবং তার বীজ আসে থেকে, তার বীজ আসে কিন্তু 1952 সালে ভাষা আন্দোলন থেকে। অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলন কি, এবং এই বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধিতে এই ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এরপর বাংলা ভাষার চর্চা ও বিকাশ। বাংলা ভাষার চর্চা ও বিকাশের মধ্যেও এই 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। একটা গান আছে, আমি তোমাদেরকে একদম পড়ার শুরুতে বলছিলাম যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটার সূত্রপাত কোত্থেকে হয়েছিল? এই গানটার সূত্রপাত হয়েছিল মূলত এই যে তোমার বাংলা ভাষা আছে, সেই বাংলা ভাষার জন্য যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি যে সালাম, বরকত, রফিক, জব্বর যে জীবন ত্যাগ করছিল, সেই জীবন ত্যাগের শুরু থেকেই বা জীবন ত্যাগের মাধ্যমে। কিভাবে ভাই? তোমাকে দুইটা নাম মনে রাখা লাগবে। আব্দুল গাফফার চৌধুরীর কথা, অর্থাৎ আব্দুল গাফফার চৌধুরীর রচনা করা, এবং আলতাফ মাহমুদের সুরে রচিত হয় আমার ভাষা ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি। এছাড়াও একটা গ্রন্থ রচিত হয়,
সেই গ্রন্থের নামই হচ্ছে তোমার 21শে ফেব্রুয়ারি, কিন্তু সেই গ্রন্থটা প্রকাশিত হয় হচ্ছে 1953 সালে, অর্থাৎ ভাষা আন্দোলনের 1 বছর পরে। তাহলে কি গ্রন্থটাকে 21শে ফেব্রুয়ারি 1953 সালের, যেটা হচ্ছে হাসান হাফিজুর রহমানের সম্পাদিত। এছাড়াও আমরা বিভিন্ন রকমের তোমার বুদ্ধিজীবী লোকজনদেরকে দেখতে পাই, শামসুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, আবু জাফর ওবায়দুল্লাহ, সৈয়দ শামসুল হক সহ অনেকেই তোমার কি করে সাহিত্য রচনা করে। এবং কিন্তু মেজর হাইলাইটেড পয়েন্ট কোনটা তোমরা, এই 21শে ফেব্রুয়ারি এবং এই যে তোমার দুজন লোক আছে, একজনের কথা এবং আরেকজনের সুর, এই বিষয়টা তোমাকে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। দুইটা টপিকই তোমাকে এমসিকিউর জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এবং এই যে তোমার বাংলা ভাষা চর্চার বিকাশের মূলত তারা অনেক প্রতিবাদী হয়ে মানুষজন রচনা শুরু করে এই 1952 সালে ভাষা আন্দোলনের কারণে। এরপরে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ কি, আমি তোমাদেরকে বলছিলাম যে ইউনেস্কো একটা স্বীকৃতি দেয় 1999 সালে। 1999 সালে কবে, এই যে 17ই নভেম্বর ইউনেস্কোর একটা অধিবেশনে 21শে ফেব্রুয়ারি হচ্ছে তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়, যেখানে পৃথিবীর প্রায় 188টা দেশ এটাকে তোমার পালন করে থাকে। যে মনে করো আজকে দিন 21শে ফেব্রুয়ারি, কথার কথা যে আজকে 21শে ফেব্রুয়ারি, 2024 তো অলমোস্ট শেষ, 2025-এর মনে করো 21শে ফেব্রুয়ারি। তাহলে মনে করো আমেরিকাতেও লোকজন এই মাতৃভাষা দিবস পালন করবে, বাংলাদেশেও করবে, পাকিস্তানেও করবে, ইন্ডিয়াতেও করবে, করতে হবে, কারণ এটা হচ্ছে ইউনেস্কো স্বীকৃত একটা দিবস হিসেবে ঘোষিত। এবং এই যে বাংলা ভাষার যে মর্যাদা বৃদ্ধি হলো, এটা কিন্তু বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধির মধ্যে তুমি লিখতে পারো। এই মর্যাদা বৃদ্ধি বা আন্তর্জাতিক স্বীকৃতি পায়, এটা আলটিমেটলি আসে থেকে বীজ বপন হয় থেকে এই 1952 সালের ভাষা আন্দোলনের কারণে। এরপর আমরা কি দেখতে পাই, এরপর হচ্ছে স্বায়ত্তশাসন আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রেরণা। আমি তোমাদেরকে একদম শুরুতে বলছিলাম, একটা টাইম লাইন দিছিলাম, মনে আছে? 1952, সেই 1952 থেকে আমরা পাই হচ্ছে কি 1954 যুক্তফ্রন্ট নির্বাচন। তারপর আমরা সিগনিফিকেন্ট ডেট পাই কবে, 1966। আরও মাঝখানে সিগনিফিকেন্ট ডেট আছে, আমরা সেটাকে স্কিপ করতেছি, কিন্তু মানে একদম মেজর যে সিগনিফিকেন্ট ডেট 66 পরে পাই কি 1969 পরে পাই কি আমরা 1970-এর নির্বাচন, তারপরে 1971-এর মুক্তিযুদ্ধ। এই সকল কিছুর বীজ বা সূত্রপাত হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই। এবং এইটা ছিল আমাদের সর্বপ্রথম একটা সংগ্রামী আন্দোলন। কাদের বিরুদ্ধে? পাকিস্তানি যে শাসক গোষ্ঠী ছিল সেই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এবং যার কারণে আমরা স্বায়ত্তশাসন আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রেরণা কোত্থেকে পাই? এই মুক্তিযুদ্ধের প্রেরণা পাই হচ্ছে আমাদের এই 1952 সালের ভাষা আন্দোলনের কারণে। এখানে তুমি মনে করো বিভিন্ন রকমের বৈষম্য দেখাতে পারো, যে আমরা সিভিল সার্ভিস, যেটাকে আমরা বিসিএস বলি বর্তমানে, সেই সময় পিসিএস ছিল, হ্যাঁ, ইন্ডিয়াতে আইসিএস। এই সিভিল সার্ভিসের যোগদানে যে বৈষম্য, বা মনে করো আমরা মেধাবী আছি, ঠিক আছে, ভাইবা থেকে আমাদেরকে বাদ করে দিতে ইচ্ছা করে, কারণ তুই শালা বাঙালি, তোদেরকে আমি অফিসার হিসেবে নিয়োগ নিব না। বা মনে করো সামরিক বাহিনীর যে বড় বড় কর্মকর্তা আছে, লেফটেন্যান্ট, হ্যাঁ, কর্নেল, মেজর, এই পদগুলোর মধ্যে বাঙালি জনগোষ্ঠীকে নিত না, মাত্র 5% ছিল এরা। তারপরে মনে করো যে সৈন্য, পাকিস্তানি সৈন্যর মধ্যে তোমার 5 লাখ সৈন্যের মধ্যে মাত্র 20,000 ছিল বাঙালি, অর্থাৎ আমাদের এই পূর্ব পাকিস্তানের। এই যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করা শুরু করি, সেই প্রতিবাদের আলটিমেট ফলটা কি? সেই প্রতিবাদের আলটিমেট ফলটা হচ্ছে বাংলার যে স্বাধীনতা, 1971 সালে 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বিনিময়ে আমরা যে স্বাধীনতা পাই, সেই স্বাধীনতাটা। এবং এই কারণে আমরা বলতে পারি যে স্বায়ত্তশাসন আন্দোলন এবং সেই মুক্তিযুদ্ধের প্রেরণা, সেটা সূত্রপাত হয় 1952 সালের ভাষা আন্দোলনের কারণে। এবং সেই 1952 সালের ভাষা আন্দোলনটা, সেই ভাষা আন্দোলনের যে গুরুত্ব, সেই গুরুত্বের মধ্যে এটাও একটা অপরিসীম গুরুত্ব, ঠিক আছে। এবং পরিশেষে তোমার বিভিন্ন কথা বলা হয়, বিভিন্ন কথা বলার মধ্যে তোমার কি বলা হয়, লাস্ট লাইনটুকু আমার ইম্পর্টেন্ট, যে 1952 সাল এবং থেকে 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতিটি স্তরেই প্রেরণা যোগায় কে? প্রতিটি স্তরেই প্রেরণা যোগায় হচ্ছে বাংলা ভাষা। প্রতিটি স্তরেই প্রেরণা যোগায় হচ্ছে বাংলা ভাষার উপরে আনা আঘাত, ঠিক আছে। এবং আজকে হচ্ছে এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী যে লেকচারটা আছে, অর্থাৎ লেকচার 2, আমরা এই পুরো অধ্যায়টা 3টা লেকচারে বিভক্ত করছি কিন্তু, ঠিক আছে, 3টা বা 4টা লেকচারে বিভক্ত হবে। এই লেকচার 2-এ তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব বাঙালি জাতীয়তাবাদের যে বিকাশ এবং একই সাথে আমাদের যে বৈষম্যগুলো আছে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের যে বৈষম্য, পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য, সেই বৈষম্যগুলো আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লেকচারে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সালামু আলাইকুম।